চলুন এবারে আমরা জানবো সিসমোন্যাস্টিক চলন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ন্যাস্টিক চলনকে 4 ভাগে ভাগ করলাম, সেখানে ফটোনেস্টিক এবং থার্মোনেস্টিক পড়লাম। যেটা ফটোনেস্টিক কি না আলোকের তীব্রতার উপর নির্ভর করলো, আর থার্মোনেস্টিক চলন সেটা কি উষ্ণতা তীব্রতার উপর নির্ভর করলো। এবারে যদি এক্সাম্পল আসে কিছু, যে এমন এক্সাম্পল দাও যেটা কি উদ্ভিদে অঙ্গ চলন যখন আলো ও তাপমাত্রা উভয়ের উপর নির্ভর করে। একটা তো আলোর উপর নির্ভর করছে, একটা উষ্ণতার উপর নির্ভর করছে, দুটোই তীব্রতা। কিন্তু এমন এক্সাম্পল আছে যেটা আলো এবং তাপের দুটোর উপর নির্ভর করে। এমন ধরনের যে চলন দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো নিকটিন্যাস্টিক চলন। নিকটিন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন। তাহলে এটা একটা এক্সাম্পল কি না উদ্ভিদে অঙ্গ চলন আলো এবং তাপের উপর নির্ভর করে, মানে দুটোর প্রভাবের উপর যদি নির্ভর করে, সেটাকে বলছি নিকটিন্যাস্টিক চলন। এক্সাম্পল বা উদাহরণ মানে কোথায় দেখা যায়? এটা সম্ভবত দেখা যায় কোথায় না তেঁতুল গাছের পাতা। কোথায় না তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছের পাতা এটা কি হয় না দিনের বেলায় আলো এবং তীব্রতা যখন বাড়ে তখন সেই সময় পাতা খুলে যায় এবং রাত্রি বেলায় উষ্ণতা এবং তাপমাত্রা কমে যায়, তখন পাতাগুলো বুতে যায়। সেটা কিন্তু তেঁতুল গাছে এটা পাওয়া মানে উদাহরণ সব দেখা যায়। এটা এক্সাম্পল একটা এক্সট্রা পেয়ে গেলাম আর কি। চলুন এবার দেখা যাক সিসমোন্যাস্টিক চলন কাকে বলছি। না সিসমোন্যাস্টিক চলন বলছি আমরা যে স্পর্শ আঘাত বা বায়ু প্রবাহ দ্বারা উদ্দীপকের তীব্রতার প্রভাবকে উদ্ভিদের অঙ্গের যে ন্যাস্টিক চলন দেখা যায়। মানে উদ্ভিদে যদি কোনো উদ্ভিদকে যদি স্পর্শ করা হয় বা আঘাত করা হয় এবং সেটা যদি অঙ্গজ ন্যাস্টিক চলন প্রদর্শন দেখা যায়, সেটাকে বলছি সিসমোন্যাস্টিক চলন। যেমন লজ্জাবতী গাছ। কি গাছ? লজ্জাবতী। লজ্জাবতীকে আমরা দেখেছি মাঠে বা যে কোনো জায়গায় যদি লজ্জাবতী গাছকে আমরা হাত দিয়ে যদি স্পর্শ করি বা স্পর্শ হয়, বাইরে থেকে যদি প্রভাব হয়, তখন সে পাতাগুলো কি হয়? পুঁতে যায়। সেই চলনটিকে বলছি আমরা সিসমোন্যাস্টিক চলন। তো এখানে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে লজ্জাবতী পাতার স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি নুয়ে পড়ে কেন? একটা তো সিসমোন্যাস্টিক উদাহরণ হচ্ছে লজ্জাবতী গাছে স্পর্শ করে বোঝে, এটা উদাহরণ। কিন্তু পড়ে যায় কেন? যদি বলা হয় কেন কেন, তো সেক্ষেত্রে উত্তরটা হবে যে পত্রগুলি উত্তেজিত হলে তাদের স্ফীতবিন্দু থেকে জল অন্য কোষে চলে যায় এবং রসস্ফীত চাপ কমে যায়। মানে পাতার মধ্যে যে রসস্ফীত থাকে, যখন এটাকে স্পর্শ করা হয়, সেই জলটা পাতার অন্য অঙ্গে চলে যায়। যদি এক্সাম্পল রূপে আমরা যদি বোঝানোর চেষ্টা করি, এটা পাতা, এটা পাতা, এমনি একটা আঁকছি, ভালো হয়তো ছবিটা হয়নি, বাট বোঝানোর চেষ্টা করছি। এটা পাতা, এটা পাতা, এটা পাতা, ঠিক আছে। আরও এখানেও পাতা আছে, এখানেও পাতা আছে। আমরা এখানে স্পর্শ করলাম, তাহলে এই পাতাগুলো কি হয়? আমরা বুতে যাই। তো কীভাবে হয় না পাতার মধ্যে পুরোটা কি
সম্পূর্ণ অংশ জল বা রস থাকে। যখন স্পর্শ করি এই জল বা রস কাণ্ডের সাহায্যে অন্য পাতার মধ্যে বা অন্যদিকে অঙ্গে সঞ্চালিত হয় রসটা। তাহলে এখানে যদি যেটা রস এইটি ছিল জল বা রস, সেটা কি কমে গেলে পাতাগুলো কি হয়, বুতে যায়। এইভাবে তারা কাজ করে, মানে স্পর্শ করলে পাতাগুলো বুতে যায়। এবার লাস্ট চলে আসছে কি ক্যামোনাস্টিক চলন। ক্যামোনাস্টিক চলন। ক্যামোনাস্টিক চলন কাকে বলে না, কোনো রাসায়নিক পদার্থের স্পর্শে উদ্ভিদের অঙ্গে যে সঞ্চালন বা চলন ঘটে, সোজা ভাষা আমরা যদি বলতে পারি যে উদ্ভিদের উপর যদি আমরা কোনো রাসায়নিক পদার্থ স্পর্শ করাই, মানে একটা উদ্ভিদ আছে, সেটাকে যদি আমি কোনো রাসায়নিক পদার্থ তার মধ্যে যদি স্পর্শ বা টাচ করি বা স্পর্শ করি, সেটা যদি অঙ্গ চলন হয়, অঙ্গ চলন মানে আমাদের উদ্ভিদের যে অঙ্গ সেগুলো কি সাড়া দেওয়া হয়, বুতে যাবে বা সেখান থেকে এক স্থান থেকে এক স্থানে নুয়ে যাবে আর কি, ঠিক আছে। সেই প্রধান দেখা যায় সেটাকে বলছে কমোন্যাস্টিক চলন। যেমন এক্সাম্পল রূপে আমরা যদি বলি, সূর্য শিশির একটা উদ্ভিদ, পাতার কোষিকাগুলি পতঙ্গে যে প্রোটিন স্পর্শ মাত্রই ঝুঁকে গিয়ে অঙ্গজকে আবদ্ধ করে, সেটা একটার উদাহরণ কি না, উদাহরণ কি সূর্য শিশির। এটাকে যদি আমরা প্রোটিন দ্বারা স্পর্শ করি, এখানে একটা এক্সাম্পল থাকতে পারে যে আমরা রাসায়নিক পদার্থ বলছি, রাসায়নিক পদার্থ কি কি, এখানে প্রোটিন হতে পারে ইথার, হতে পারে ক্লোরোফর্ম, আরও আছে। তাহলে এক্সাম্পল এই দুটো মনে রাখতে, যে প্রোটিন, ইথার বা ক্লোরোফর্ম কোনো উদ্ভিদে যদি স্পর্শ করা হয়, সেই উদ্ভিদ যদি অঙ্গ সঞ্চালন চলন ঘটে, সেটাকে বলছি ক্যামোনাস্টিক চলন। তাহলে চারটা আমাদের পড়ানো গেল। একটা আবার প্রথম থেকে একটু রিভাইজ করে নিই। একটা হলো ন্যাস্টিক চলনকে আমরা চারটে ভাগে ভাগ করছি: ফোটোনেস্টিক চলন, থার্মোনেস্টিক চলন, সিসমোনেস্টিক চলন, ক্যামোনেস্টিক চলন। ফোটোনেস্টিক চলনকে কি কি না আলোকের তীব্রতার উপর নির্ভর করে। থার্মোনেস্টিক চলনকে কি না উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে। সিসমোনেস্টিক কি না সেটা কি সেটা স্পর্শের উপর নির্ভর করে। কোনো যদি স্পর্শ করা হয়, স্পর্শ আঘাত বায়ু দ্বারা যদি স্পর্শ করে, সেটা সিসমোনেস্টিক। ক্যামোনেস্টিকে কোনো রাসায়নিক পদার্থ যদি কোনো উদ্ভিদকে স্পর্শ করে তার যদি চলন ঘটে, সেটাকে ক্যামোনাস্টিক চলন বলা হয়। আর একটা আমরা দেখতে পারলাম যে উষ্ণতা, আলো এবং তাপ দুটোর উপর যদি নির্ভর করে যে চলন ঘটে, সেটা কি বলছি নিকটিক ন্যাস্টিক চলন বলছি। এরপর কিছু এই যে আমরা চ্যাপ্টারে এত পর্যন্ত পড়লাম, সেখানে যে ছোট ছোট কোশ্চেন, কী কোশ্চেন আসতে পারে এবং কী কী কোশ্চেন, সেগুলো তার সাথে দিয়ে দেবো। যে কোশ্চেনটা কীভাবে আসতে পারে, ছোট ছোট কোশ্চেন, যে কোন উদ্ভিদের ক্ষেত্রে কোন ন্যাস্টিক চলনটা দেখা যায়, এবং একটা এক্সাম্পল দাও যে ন্যাস্টিক চলন একটা উদাহরণ দাও, বা থার্মোস্ট্যাটের একটা উদাহরণ, ফোটোনেস্টিক একটা উদাহরণ, সেই উদাহরণগুলো মনে রাখতে। এটা একটা পড়ানোর একটা উদ্দেশ্য এটাই যে বইয়ে যে কোনো যার কাছে যে বই আছে সেটা যথেষ্ট, সেই বইয়ে পড়তে পারো, বাট কীভাবে পড়বে এবং সেটা বোঝার মানে জিনিসটা কি, ন্যাস্টিক চলন যে বলছি, সেটা ন্যাস্টিক চলনটা কি কত ভাগে ভাগ করছি আমরা, এবং তার যে ভাগ, সেটা ভাগের মধ্যে পার্থক্যটা কোথায়। যে ন্যাস্টিক চলনকে আমরা যেমন চার ভাগে ভাগ করলাম, চারটাই কিন্তু ন্যাস্টিক চলন, কিন্তু চারটায় কিন্তু
কিছু না কিছু তাদের মধ্যে পার্থক্য আছে। যেমন ফটোনেস্টিকের কি না, এটা আলোকের তীব্রতা, এটা উষ্ণতার তীব্রতা, এটা স্পর্শ, যেমন বায়ু কোনো আঘাতে স্পর্শ, আর ক্যামোনেস্টিক হচ্ছে রাসায়নিক স্পর্শ। তাহলে চারটেরই কিন্তু ন্যাস্টিক চলন, চারটে কিন্তু আলাদা আলাদা কিছু একটা পার্থক্য আছে।